বিসমিল্লাহির রহমানির রহিম। অনলাইন ক্লাসরুম, মহিলা কলেজ চট্টগ্রাম, শ্রেণী একাদশ, বিষয় মনোবিজ্ঞান, প্রথম পত্র। প্রিয় শিক্ষার্থী, কেমন আছো? আশা করি ভালো আছো। ভালো থাকার জন্য সর্বদা আল্লাহর কাছে প্রার্থনা করি তোমরা যেন ভালো থাকো, সুন্দর করে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে পারো। যাই হোক, পড়াশোনায় আসি। আমরা পড়ছিলাম, আমাদের অধ্যায়ের নাম সংবেদন ও প্রত্যাখ্যান। সংবেদন ও প্রত্যাখ্যান। গত ক্লাসগুলোতে যেগুলো শিখেছি, সংবেদন কাকে বলে, প্রত্যাখ্যান কাকে বলে, সংবেদন এবং প্রত্যাখ্যান সংজ্ঞা পড়লাম। তারপরে আমরা পড়লাম সংবেদনের বৈশিষ্ট্য পড়েছি, সংবেদনের সুবিন্যস্তকরণ মানে প্রত্যাখ্যানের সুবিন্যস্তকরণের দুটি উদ্দীপক উপাদান এবং জৈবিক উপাদান দুটি আমরা পড়েছি। আজকে আমরা পড়ব প্রত্যাখ্যানের সুবিন্যস্তকরণ। প্রত্যাখ্যানের সুবিন্যস্তকরণ এবং সেই প্রত্যাখ্যানের সুবিন্যস্তকরণের যে এগুলো পড়েছিলাম আমরা, তারপরে যেটা পড়ব সেটা হচ্ছে প্রতীক পটভূমি প্রত্যাখ্যান। প্রতীক পটভূমি প্রত্যাখ্যান আমরা প্রথমেই দেখব প্রতীক পটভূমি প্রত্যাখ্যান কাকে বলে। পার্থক্য করার আগে আমরা প্রতীক পটভূমি প্রত্যাখ্যান কাকে বলে সেই বিষয়টা একটু জেনে নিই। প্রতীক পটভূমি, প্রতীক অর্থাৎ চিত্র, আর পটভূমি অর্থাৎ যার উপর চিত্রটি ফুটে উঠেছে সেই বিষয়টি হচ্ছে পটভূমি। তাহলে আমরা প্রতীক কি বললাম? চিত্র। আর পটভূমি হচ্ছে যেটার উপর প্রতীকটি ফুটে উঠেছে, সেটি হচ্ছে আমাদের পটভূমি। আমরা যখন কিছু প্রত্যাখ্যান করি তখন এক বিশেষ পটভূমির সঙ্গে তাকে যুক্ত করে প্রত্যাখ্যান করি, মানে একটা বিশেষ পটভূমিতে আমরা কোনো বিষয়বস্তু প্রত্যাখ্যান করি, অর্থাৎ তাকে কোনো একটি বিশেষ পটভূমিতে একটি প্রতীক বা চিত্র হিসাবে প্রত্যাখ্যান করি। এই প্রতীক পটভূমি প্রত্যাখ্যানকে কেউ কেউ চিত্র পটভূমি, আবার কেউ কেউ মূর্তি ক্ষেত্র এই নামে অবহিত করেছে। কেউ কেউ চিত্র পটভূমি, কেউ কেউ চিত্রপট, কেউ কেউ মূর্তি ক্ষেত্র, বিভিন্ন নামে প্রতীক পটভূমিকে বলেছেন। ম্যাকমোহন এবং ম্যাকমোহন প্রতীক পটভূমি সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেছেন, প্রতীক শব্দটি, এই শব্দটি দ্বারা এমন ঘটনাকে বোঝায় যে আমরা আমাদের চেতনার কেন্দ্রে কিছু বিষয় বা বস্তু স্থাপন করি। এই চেতনার কেন্দ্রে যে বিষয় বা বস্তু স্থাপন করি সেটি হচ্ছে আমাদের প্রতীক, এবং অন্যদিকে যা কিছু দেখি তা হলো পটভূমি বা পশ্চাৎভূমি। চেতনার কেন্দ্রে যে বিষয়টি সেটি হচ্ছে আমাদের প্রতীক, এবং অন্য যা কিছু মানে এই কেন্দ্র যা এনেছে, কেন্দ্রের বাইরে যেটা থাকলো, কেন্দ্রের বাইরের দিকে যেটা থাকলো সেটা হচ্ছে আমাদের পটভূমি। ওয়াইনি ওয়াইটন বলেছেন, প্রতীক হলো সেই জিনিস যা দেখা হয়, আর পটভূমি হলো সেই পশ্চাৎভূমি যার সাথে এটি অবস্থান করে। এই হচ্ছে আমাদের প্রতীক পটভূমি। প্রতীক পটভূমির পার্থক্য যদি আমরা করতে চাই, দেখো আমরা এতক্ষণ প্রতীক পটভূমির সংজ্ঞা আলোচনা করলাম। সংজ্ঞা থেকেই আমরা যদি প্রতীক পটভূমির পার্থক্যটা আলোচনা করতে চাই তাহলে আমরা আলোচনা করতে পারবো এইভাবে। আমরা অবশ্যই প্রতীক এবং পটভূমি পাশাপাশি লিখব, লেখার পরে আমরা পার্থক্যগুলো বলবো বা লিখব। প্রতীকের একটা নির্দিষ্ট আকার আছে, কিন্তু পটভূমির কোনো আকার বা সীমারেখা নেই। 1 নম্বর পার্থক্য গিয়ে আমরা বলবো প্রতীকের একটা নির্দিষ্ট আকার আছে, পটভূমির কোনো নির্দিষ্ট আকার বা সীমারেখা নেই। 2 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে এটি প্রতীকটা আমরা একটা একক হিসাবে প্রত্যাখ্যান করি, কিন্তু পটভূমিকে কোনো একক হিসাবে প্রত্যাখ্যান করি না। 3 নম্বর পার্থক্য আমরা বলবো প্রতীক পটভূমির চেয়ে কাছে, অর্থাৎ
বড় বা কাছে দৃষ্ট হয়, আর পটভূমি দূরে, পটভূমিটা পিছনে বা দূরে থাকে। পটভূমি প্রতীকটা পটভূমির চেয়ে ছোট, প্রতীকটা পটভূমির চেয়ে ছোট, আর পটভূমিটা প্রতীকের চেয়ে বড়। প্রতীক কি অধিক উজ্জ্বল এবং আকর্ষণীয়, কিন্তু পটভূমি কম আকর্ষণীয়। 6 নম্বরে গিয়ে আমরা বলবো প্রতীক সামনে অবস্থান করে বা উপরে অবস্থান করে, পটভূমি পশ্চাতে বা নিচে অবস্থান করে। 7 নম্বর বলবো প্রতীক সীমাবদ্ধ, পটভূমির ক্ষেত্র ব্যাপক। প্রতীকটা সীমাবদ্ধ কিন্তু পটভূমি ব্যাপক। প্রতীক সংগঠিত কিন্তু পটভূমি অসংগঠিত। 9 নম্বর পার্থক্যের ক্ষেত্রে আমরা বলবো প্রতীককে একটি নির্দিষ্ট বস্তু হিসাবে আমরা মনে করি, পটভূমিকে কোনো নির্দিষ্ট বস্তু মনে করা হয় না। এই হলো আমাদের প্রতীক পটভূমির পার্থক্য। এখন আসি প্রতীক পটভূমি প্রত্যাখ্যানের প্রকার। প্রতীক পটভূমি প্রত্যাখ্যানের প্রকার। প্রতীক পটভূমি প্রত্যাখ্যানের যে প্রকারভেদ আমরা পেয়েছি তার মধ্যে 3টি প্রকারভেদ পেয়েছি। এক, প্রতীক পটভূমি সম্পর্কে যে প্রকারভেদ তাকে আমরা 3 ভাগে ভাগ করেছি। প্রথমটা বলবো পরিবর্তনশীল প্রতীক পটভূমি। পরিবর্তনশীল প্রতীক পটভূমি, এই চিত্রটাকে খুব ভালো করে খেয়াল করো, চিত্রটাকে খুবই ভালো করে খেয়াল করো, খুব ভালো করে খেয়াল করো, খুব ভালো করে খেয়াল করো। এরপরে বলো আমাকে কি দেখতে পাচ্ছ। এই প্রতীক পটভূমি আমি যে পার্থক্য বললাম, পার্থক্য 1 নম্বর আমরা বলছি পরিবর্তনশীল প্রতীক পটভূমি। চিত্রটা ভালো করে খেয়াল করতে বলেছি। এবার আমাকে তোমরা বলো এই চিত্রের মধ্যে তোমরা কি দেখতে পাচ্ছ। এই চিত্রটাতে তোমরা কি দেখতে পাচ্ছ বলো। কেউ কি দুটো মানুষ পাশাপাশি বসে থাকতে দেখছো? দুটো মানুষ মুখোমুখি হয়ে বসে আছে, এই একটা মানুষ, এই একটা মানুষ, দুটো মানুষ মুখোমুখি হয়ে বসে আছে। এবার অন্য কেউ কি দেখছো? একটা সাদা কাপ, যেটা আমরা প্রাইজ নেই খেলার শেষে, যে কাপটা আমাদের প্রাইজ হিসাবে দেওয়া হয়, এই সাদা অংশটাকে দেখার চিন্তা করো তো। সাদা অংশটিকে দেখো, সাদা অংশটিকে যদি দেখো তাহলে কি মনে হবে? এটি একটি আমরা যে খেলার পরে যে কাপ পাই সেই ধরনের কাপ, অথবা একটা ফুলদানি, এখানে ফুল রাখা হবে, অথবা একটা ফুলদানি যার মাথায় এটা, এখানে ফুল রাখা হবে, এর ভিতর দিয়ে এখানে পানি থাকবে। আর যদি এই নীল অংশটাকে দেখো, ভরাট অংশটাকে দেখো, তাহলে কি মনে হবে? তখন মনে হবে দুটি মানুষ মুখোমুখি বসে আছে, দুটি মানুষ মুখোমুখি বসে আছে। কিন্তু যদি সাদা অংশটিকে দেখি তাহলে আমরা এটা বলবো খেলার পরে কাপ অথবা একটি ফুলদানি, যেটির মধ্যে আমরা ফুল রাখি। তাহলে কি হলো? এই যে বিষয়টা, পুরা বিষয়টা প্রতীক পটভূমির প্রত্যাখ্যান। প্রতীক পটভূমি আমরা বলেছিলাম প্রতীক সামনে দৃশ্যমান হয়, কিছু সংজ্ঞা বলেছিলাম, আবার পটভূমিটা পশ্চাতে। কিন্তু যখন আমি সাদা অংশটিকে দেখছি, খেয়াল করো, যখন আমি সাদা অংশটিকে দেখছি তখন এটি একটি ফুলদানি মনে হচ্ছে, সাদা অংশটি একটি ফুলদানি মনে হচ্ছে। যখন আমি এই ফুলদানিটিকে দেখছি তখন এই কালো অংশগুলি, মানে ফুলদানিটা রাখার পরে পিছনের অংশ, ফুলদানিটা রাখার পরে ফুলদানিটার সামনে আছে, এই কালো অংশগুলি বা নীল অংশগুলি পিছনের অংশ। আর যখন দুটো মানুষ আমি দেখছি, দুটো মানুষের মাঝখানে যে বা দুটো মানুষ বসে আছে তার পিছনের যে অংশ, সেটি তখন সাদা অংশটি পরিণত হচ্ছে। অর্থাৎ কখনো সাদা অংশটি প্রতীক হচ্ছে, কখনো সাদা অংশটি পটভূমি হচ্ছে। যখন সাদা অংশটিকে আমি ফুলদানি হিসাবে দেখছি তখন সাদা অংশটি প্রতীক, কিন্তু যখন আমি নীল অংশটিকে দুটি মানুষ হিসাবে দেখছি তখন সাদা অংশটি পটভূমি। অর্থাৎ দুটি মানুষ সামনাসামনি বসে আছে, তার পটভূমি হচ্ছে সাদা অংশটি। কিন্তু যখন আমি সাদা অংশটিকে আবার কি দেখছি, ফুলদানি হিসাবে দেখছি, তখন নীল অংশগুলি আমাদের কি মনে হচ্ছে? নীল অংশগুলি মনে হচ্ছে পটভূমি। তাহলে এই চিত্রটা একবার পরিবর্তন হলো
মানুষে আরেকবার পরিবর্তন হলো ফুলদানিতে, অর্থাৎ প্রতীক পটভূমিতে এবং পটভূমি প্রতীকে পরিণত হচ্ছে। তাই এই এই প্রকার প্রতীক পটভূমি সম্পর্কটিকে আমরা বলবো পরিবর্তনশীল প্রতীক পটভূমি। পরিবর্তনশীল প্রতীক পটভূমি। তাহলে আমরা প্রতীককে কখনো পটভূমি আবার কখনো পটভূমিকে প্রতীকে পরিণত হতে দেখছি যে সম্পর্কে, সেটাই হচ্ছে আমাদের পরিবর্তনশীল প্রতীক পটভূমি। পরিবর্তনশীল প্রতীক পটভূমি। এরপরে আমরা আসি 2 নম্বর সম্পর্ক, প্রতীক পটভূমির যে সম্পর্ক প্রকার, সেটি হচ্ছে অপরিবর্তনশীল প্রতীক পটভূমি। অপরিবর্তনশীল প্রতীক পটভূমি আমি দুটি চিত্র দেওয়ার চেষ্টা করেছি। দেখো এখানে এই চিত্রটি ফুল বা অনেক আগে 10 পয়সার কয়েন ছিল, সেই কয়েনের মতো মনে হচ্ছে। আর এটি হচ্ছে একটি তীর চিহ্নিত রেখা বা অ্যারো চিহ্নিত রেখা। এই রেখাটিকে কখনোই আমি অন্য কিছু কি দেখছি? এই রেখাটিকে আমি কখনোই অন্য কিছু দেখছি না। এখানে এই রেখাটি কখনোই পরিবর্তন হচ্ছে না। আবার এই পয়সাটিও কখনো অন্য কিছুতে পরিণত হচ্ছে না। হচ্ছে কি, আমার এটি একটি 10 পয়সার কয়েন, সেটা সবসময়ই 10 পয়সা। কখনো কি আমি সাদা অংশটা এবং কালো অংশটা এই দুটোকে পৃথক করে কালো অংশটাকে কি কখনো অন্য কিছু দেখছি? আবার এই চিত্রটা দেখো, এই অ্যারো চিহ্ন রেখাটি কখনো কি অ্যারো চিহ্ন ছাড়া অন্য কিছু হচ্ছে না। তাই এই প্রতীক পটভূমি সম্পর্কটিকে আমরা বলি অপরিবর্তনশীল প্রতীক পটভূমি। অর্থাৎ যে চিত্রে যে প্রতীক পটভূমির অবস্থান, যে সকল চিত্রে প্রতীক এবং পটভূমি অবস্থান অপরিবর্তনীয় থাকে, অপরিবর্তিত থাকে, অর্থাৎ পরিবর্তন হয় না, তাকে অপরিবর্তনশীল প্রতীক পটভূমি বলা হয়। বেশিরভাগ প্রতীক পটভূমি সম্পর্কই অপরিবর্তনশীল। বেশিরভাগ প্রতীক পটভূমি সম্পর্কই অপরিবর্তনশীল। আমরা এই চিত্রের মতো বেশিরভাগ প্রতীক পটভূমি অপরিবর্তনশীল। এখানে আমি উদাহরণ যদি দিই, যদি তুমি কোথাও ছবি তোলো, তুমি কোথাও ছবি তুলেছ, আমি কোথাও ছবি তুলেছি, সেই চিত্রটা বা ছবিটা যদি আমি তোমাদের দেখাই বা তোমরা আমাকে দেখাও, তাহলে তুমি, তোমরা বা আমি, যে ব্যক্তিটি ছবি তুলেছে সেই ব্যক্তিটি হচ্ছে প্রতীক। আর যেখানে ছবি তুলেছে, এটা ফুলের বাগান হতে পারে, নদীর পাড় হতে পারে, পুকুরের পাড় হতে পারে, বাড়ির ছাদ হতে পারে, সেটা হচ্ছে পটভূমি। এই চিত্রটা যখন যেভাবেই দেখি না কেন, আমি তোমাকে এবং তোমার পটভূমিতে একটা বিষয় দেখব, সেটা বাগান হতে পারে। ওইটা পটভূমিটা পরিবর্তন হচ্ছে কিসে? তার বিষয়বস্তু, পটভূমির বিষয়বস্তুটা পরিবর্তন হচ্ছে। অর্থাৎ কখনো বাগান, কখনো নদী, কিন্তু পটভূমিই থাকছে, তুমিই থাকছো। তোমার চিত্রটি আমার কাছে প্রতীক এবং তুমি যেখানে দাঁড়িয়ে ছবি তুলেছো সেটা হচ্ছে পটভূমি। এই ধরনের প্রতীক পটভূমিকে আমরা বলছি অপরিবর্তনশীল প্রতীক পটভূমি। এই ধরনের প্রতীক পটভূমিকে আমরা বলছি অপরিবর্তনশীল প্রতীক পটভূমি। তাহলে আমরা 2 রকম পেলাম। একটা পেলাম পরিবর্তনশীল প্রতীক পটভূমি, দ্বিতীয় পেলাম অপরিবর্তনশীল প্রতীক পটভূমি। এবার আসো আমরা 3 নম্বরে যাই। 3 নম্বরে যাই দ্ব্যর্থবোধক প্রতীক পটভূমি। চিত্রটা ভালো করে খেয়াল করো। এবার 3 নম্বর চিত্রটা খেয়াল করো। চিত্রটিকে খুব ভালো করে খেয়াল করো, তোমাদের বইয়ে আছে। তারপরেও আমি তোমাদের বোঝানোর জন্য, এই মুহূর্তে ক্লাসের কথা বলার জন্য অবশ্যই চিত্রটা আমাকে আঁকতে হয়েছে, চেষ্টা করেছি। একটু দেখার চেষ্টা করো চিত্রটাকে, খুব ভালো করে দেখো।
এখন দেখো তো কেমন মনে হচ্ছে চিত্রটাকে। আমরা যদি একটু ওই দিকটাকে খেয়াল করে দেখি, তাহলে কি মনে হবে? মনে হচ্ছে এই দিকটাকে যদি খেয়াল করো তাহলে মনে হবে এটা একটি খরগোশ যার দুটি কান রয়েছে। কিন্তু যদি আমি এই দিকটাকে খেয়াল করি, গুরুত্ব দেই, এই দিকটাকে সামনে মনে করি, তাহলে মনে হবে এটি একটি খরগোশ বা ওই ধরনের কিছু যার দুটি লম্বা লম্বা কান রয়েছে। কিন্তু যদি আমি আমার চিত্রটাকে ঘুরিয়ে এই দিকে দেখার চেষ্টা করি, এইটা যদি সামনে ভাবি, তাহলে মনে হবে এটি একটি হাঁসের মাথা। এটি একটি হাঁসের মাথা, কারণ মনে হচ্ছে যে এটি হাঁসের দুটি ঠোঁট। আর এদিক থেকে যদি দেখি তাহলে মনে হবে ওটি একটি কি হরিণ অথবা খরগোশ যার কান, এই দুটিকে কান মনে হচ্ছে। কিন্তু যদি আমি এই বিষয়টাকে সামনে রাখি তখন মনে হচ্ছে এটি একটি হাঁসের ছবি। তাহলে দেখো এই ছবিটা, এইটুকু অংশ সবসময় ছবি বা প্রতীক, কিন্তু সেই প্রতীকটাই পরিবর্তিত হচ্ছে। কখনো এটি হাঁস, কখনো এটি হরিণ অথবা খরগোশ। প্রতীকটাই যখন বিভিন্ন রূপে পরিবর্তন হচ্ছে, বিভিন্ন বিষয়বস্তুতে পরিবর্তিত হচ্ছে, তখন সেটিকে আমরা কি বলবো? সেটিকে বলছি দ্ব্যর্থবোধক প্রতীক পটভূমি। তখন সেটিকে আমরা বলবো দ্ব্যর্থবোধক প্রতীক পটভূমি। এই হচ্ছে আমাদের প্রতীক পটভূমির সম্পর্ক। আমরা 3 প্রকার পেয়েছি: পরিবর্তনশীল প্রতীক পটভূমি, অপরিবর্তনশীল প্রতীক পটভূমি এবং দ্ব্যর্থবোধক প্রতীক পটভূমি। এরপরে আমরা আলোচনায় আসব অধ্যাস। অধ্যাস কি? আমরা আমাদের অধ্যায়ের নাম সংবেদন ও প্রত্যক্ষণ। সংবেদন কাকে বলে আমরা একটু মনে করার চেষ্টা করি। সংবেদন হচ্ছে উদ্দীপকের প্রতি প্রাথমিক ধারণা বা চেতনা, এটি হচ্ছে আমাদের সংবেদন। তাহলে তারপরে আমরা বলেছি প্রত্যক্ষণ কাকে বলে? সেই সংবেদন, যে সংবেদনটা আমরা উদ্দীপকের প্রতি প্রাথমিক ধারণা পেলাম, সেই সংবেদনের যে যথার্থ ব্যাখ্যা, মানে সত্যিকারের প্রকৃত ব্যাখ্যা, সঠিক ব্যাখ্যা, এটাকেই আমরা বলছি সংবেদন। প্রত্যক্ষণ যখন সংবেদনের সত্যিকারী বা সঠিক ব্যাখ্যা হচ্ছে, সত্যিকার অথবা সঠিক ব্যাখ্যা হচ্ছে, তখন সেটি হচ্ছে প্রত্যক্ষণ। কিন্তু যদি কোনো কারণে, বারবার আমরা বলছি, যখন সঠিক ব্যাখ্যা হচ্ছে তখন সেটা হচ্ছে প্রত্যক্ষণ। কিন্তু কোনো কারণে যদি সংবেদনের ব্যাখ্যা যথার্থ বা সত্য না হয়ে ভ্রান্ত বা ত্রুটিপূর্ণ হয়, যথার্থ বা সঠিক না হয়ে সংবেদনের ব্যাখ্যাটা যদি ভ্রান্ত বা ত্রুটিপূর্ণ হয়, তখন আমাদের যে প্রত্যক্ষণ হয় সেই প্রত্যক্ষণটিকে আমরা অধ্যাস বলি। তখন আমাদের যে প্রত্যক্ষণ হয়, অর্থাৎ সংবেদনের যখন ভ্রান্ত বা ত্রুটিপূর্ণ ব্যাখ্যা আমরা করি, তখন সেটিকে আমরা ভ্রান্ত প্রত্যক্ষণ বা অধ্যাস বলি। তখন আমরা এটিকে ভ্রান্ত প্রত্যক্ষণ বা অধ্যাস বলি। এই ভ্রান্ত প্রত্যক্ষণ বা অধ্যাস কয়েক প্রকারের আছে। ভ্রান্ত প্রত্যক্ষণ বা অধ্যাস কয়েক প্রকারের আছে। এর মধ্যে প্রথমটা হচ্ছে জ্যামিতিক অধ্যাস।
প্রথম অধ্যাসটা হচ্ছে জ্যামিতিক অধ্যাস। জ্যামিতিক অধ্যাস হচ্ছে, জ্যামিতিক অধ্যাস আমরা তাকেই বলছি যখন দুটি রেখা নিয়ে আমাদের অধ্যাস হয় তখন সেটিকে আমরা জ্যামিতিক অধ্যাস বলছি। যখন দুটি রেখা নিয়ে অধ্যাস হয় তখন সেটিকে আমরা জ্যামিতিক অধ্যাস বলছি। একটু দেখানোর চেষ্টা করি আমি বোর্ডে। জ্যামিতিক অধ্যাসটা যদি আমরা দেখতে চাই তাহলে দেখব দেখো রেখাটা দেখার চেষ্টা করো। আমার মনে হয় একটু আবছা হচ্ছে, আমি আবার গাঢ় করার চেষ্টা করি। এবার বলো দুটি রেখার মধ্যে কোনটি বড়? এবার যে রেখাটি দেখতে পাচ্ছ, দুটি রেখা আমি দেখানোর চেষ্টা করেছি, এই রেখা দুটির মধ্যে কোনটি বড়? আমি জানি তোমরা সবাই বলবে যারা দেখছো বা কাউকে দেখালে যদি বলা হয়, প্রশ্ন করা হয় এখানে দুটি রেখা আছে, কোন রেখাটি বড়, তাহলে তোমরা বলবে এই উপরের লম্বা রেখাটি বড়। কিন্তু তোমরা যদি খেয়াল করো তাহলে দেখবে আমি এই স্কেলটি ব্যবহার করেছি রেখা দুটি আঁকানোর জন্য। আমি এই স্কেলটি ব্যবহার করেছি। যখন এভাবে করেছি তখন ওটা লম্বা রেখা হয়েছে, যখন এভাবে করেছি তখন এটা আড়াআড়ি রেখা হয়েছে। কিন্তু মাপ আমার একই ছিল, মাপ একই আছে, অর্থাৎ আমি স্কেলটার সমান করেই দুটি রেখা এঁকেছি, কিন্তু আমরা উপরেরটাকেই বড় বলছি। এই যে দেখো উদ্দীপক আছে, সংবেদন হবে, উদ্দীপক আছে, কিন্তু উদ্দীপকের ব্যাখ্যাটা সঠিক হচ্ছে না। আমি দুটি রেখা সমান করেই নিয়েছি, কিন্তু আমরা বা আমি যে দেখবে সেই বলবে উপরের রেখাটি বড়। এই ভুল ব্যাখ্যা বা ভুল প্রত্যাখ্যানটাই হচ্ছে অধ্যাস। এটা হচ্ছে জ্যামিতিক অধ্যাস। এরপরে গতি অধ্যাস অর্থাৎ আমরা স্থির বস্তুগুলোকে চলমান দেখি। গতি অধ্যাসের ক্ষেত্রে আমরা স্থির বস্তুগুলোকে চলমান দেখি। আমরা যখন কোনো লাইটিং দেখি তখন মনে হয় বৃত্তকারে থাকে, কখনো মনে হচ্ছে বৃত্ত করছে, কখনো ফুল ফুটছে, অথবা এই ধরনের কিছু হয়, চলছে, এরকম মনে হচ্ছে, একটা যাওয়ার পরে আরেকটা আসছে। এই যে ঘটনাগুলি, আসলে বাতিগুলো স্থির চলছে না, একটা জ্বলার পরে, একটা জ্বলে নিভে যাওয়ার পরে আরেকটি জ্বলে, উপরেরটা নিভে যাওয়ার পরে নিচেরটা জ্বলে, অথবা নিচেরটা নিভে যাওয়ার পরে উপরেরটি জ্বলে, এই রকম হয়। অথচ আমরা আমাদের কাছে মনে হবে যে কি হচ্ছে, বাতিগুলো চলছে। এই অধ্যাসটিকে আমরা বলবো গতি অধ্যাস। এখানে আরও আমাদের উদাহরণ আছে। আমরা যদি দূরপাল্লার ট্রেনে কোথাও যাতায়াত করি বা বাসে যাতায়াত করি, তাহলে মনে হবে দূরের গ্রামগুলি বা গাছগুলি অনেকক্ষণ আমাদের সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে। মানে আমার বাস চলার সঙ্গে সঙ্গে বা ট্রেন চলার সঙ্গে সঙ্গে সেই গাছগুলি অথবা সেই বাড়িগুলি বা সেই দৃশ্যগুলিও চলমান, আসলে চলছে না, স্থির আছে, কিন্তু আমরা ব্যাখ্যা করছি যে চলছে। চান্দ্র অধ্যাস, যদি যে সময় চন্দ্র ওঠে, মানে দিগন্তের চন্দ্রে মধ্য আকাশের চন্দ্রের চেয়ে বড় দেখায়, মানে
পূর্ণিমার দিন অথবা পূর্ণিমার আগে পরে সন্ধ্যায় যখন চন্দ্রটা ওঠে নিচের দিকে থাকে, সেই চন্দ্রটাকে মধ্য দিগন্তের চন্দ্রটাকে মধ্য আকাশে যখন চন্দ্রটি যায় তার চেয়ে কী দেখায়, বড় দেখায়। অবস্থানের জন্য একই চাঁদকে ছোট বা বড় দেখাচ্ছে, এটিকে আমরা চান্দ্র অভ্যাস বলি। আর প্রাকৃতিক অভ্যাস, 1 গ্লাস পানিতে 50 পয়সার একটা মুদ্রা তুমি টেস্ট করে দেখতে পারো। যদি রাখো মুদ্রাটিকে অনেক উপরে বলে মনে হবে, অথবা অর্ধ বালতি পরিষ্কার পানিতে একটি এরকম লাঠি যদি তুমি স্থাপন করো তবে সেই লাঠিটিকে বাঁকা মনে হবে। অর্ধ বালতি পরিষ্কার পানি, যেখানে লাঠিটির ছবি পড়তে পারে এরকম পানিতে যদি রাখো, লাঠিটি কি মনে হবে, বাঁকা মনে হবে। অথবা একটা লম্বা কাচের গ্লাসে যদি তুমি আধা গ্লাস পানি রাখো, কাঁচের গ্লাসে পানি রাখো এবং সেই পানির নিচে যদি পয়সা রাখো, পয়সাটা দিয়ে 1 গ্লাস পানি নাও, তারপরে গ্লাসটিকে উঁচু করে দেখবে, বাইদিকে দেখবে, মনে হবে বেশ উপরে, সামনে থেকে দেখবে পয়সাটিকে উপরে মনে হবে। এই হচ্ছে আমাদের প্রাকৃতিক অভ্যাস। আরও একটি অভ্যাস আছে যেটাকে আমরা বলি শরীরবৃত্তীয় অভ্যাস। যদি কোনো রসগোল্লা খাওয়ার পরে আমি প্রতিদিন যে চা খাই, প্রতিদিন 1 চামচ বা 1.5 চামচ চিনি দিয়ে আমি চা খাই, কিন্তু আজকে চা খাওয়ার আগে আমি একটা রসগোল্লা বা 2টি রসগোল্লা খেয়ে ফেললাম, তারপরে যদি চা খাই, তাহলে চাটিকে আমার কি মনে হবে, চাটিকে মনে হবে পানসা। আজকের চায়ে প্রতিদিনের চায়ের মতো চিনি নাই, কিন্তু ঠিক সেই পরিমাণই চিনি ছিল, অথচ আমি একটু আগে রসগোল্লা খেয়েছি, সেই জন্যই আমার চাটা কি মনে হবে, পানসা মনে হবে, অর্থাৎ মিষ্টি কম মনে হবে। এই হচ্ছে আমাদের অভ্যাস। এরপরে আসে অলিক প্রত্যাখ্যান। আরও একটি প্রত্যাখ্যান আছে যেটিকে আমরা বলবো অলিক প্রত্যাখ্যান। অলিক প্রত্যাখ্যান, আমি এতক্ষণ সংবেদনের অর্থপূর্ণ ব্যাখ্যাকে প্রত্যাখ্যান বললাম, আর যদি সেই প্রত্যাখ্যানে ভুল ব্যাখ্যা করি তাহলে সেটিকে ভ্রান্ত প্রত্যাখ্যান বা অধ্যাস বললাম। অলিক প্রত্যাখ্যান এখন বলছি, একটা শব্দ উচ্চারণ করেছি, অলিক প্রত্যাখ্যান। অলিক প্রত্যাখ্যান কাকে বলে? কোনো উদ্দীপকই নাই, অথচ আমি সেটিকে প্রত্যাখ্যান করছি, দেখছি, শুনছি বা শব্দ পাচ্ছি, এই ধরনের প্রত্যাখ্যানকেই আমরা অলিক প্রত্যাখ্যান বলি। এই ধরনের প্রত্যাখ্যানকেই আমরা অলিক প্রত্যাখ্যান বলি। যেমন আমরা অনেক সময় বলি যে আমি ঘুমাইছিলাম বা আমি ছিলাম, মনে হলো দরজার আড়ালে সাদা কাপড় পরে কেউ দাঁড়িয়ে আছে, অথবা আমাকে কেউ ডাকছে, অথবা আমি কোনো শব্দ শুনতে পেলাম, এই যে ধরনের কথা বলি। অথবা আমি ঘরে আছি, মনে হচ্ছে কোনো কিছুর সুগন্ধ পাচ্ছি অথবা দুর্গন্ধ পাচ্ছি। এই কথাগুলো যখন কোনো ব্যক্তি বলে তখন সেটাকে আমরা বলি অলিক প্রত্যাখ্যান। এই অলিক প্রত্যাখ্যানটা আসলে স্বাভাবিক মানুষের হয় না। এতক্ষণ যে আমি অভ্যাস বলেছি, এই অভ্যাসগুলি স্বাভাবিক মানুষের হয়, কিন্তু অলিক প্রত্যাখ্যানটা স্বাভাবিক মানুষের হয় না। যাদের মস্তিষ্ক বিকৃত অথবা কোনো কারণে মানসিকভাবে অসুস্থ, মানে মানসিক অস্বাভাবিকতা অথবা মস্তিষ্ক বিকৃত, এই দুটি অবস্থাই অলিক প্রত্যাখ্যানের জন্য দায়ী। সিজোফ্রেনিয়া নামক মানসিক রোগের অন্যতম প্রধান লক্ষণ হচ্ছে অলিক প্রত্যাখ্যান। সিজোফ্রেনিয়া নামক একরকম রোগ আছে, মানসিক রোগ, যার প্রধান উপসর্গ হচ্ছে এই অলিক প্রত্যাখ্যান। অলিক প্রত্যাখ্যান অনেক সময় মাদকাসক্ত ব্যক্তিদের মধ্যেও দেখা দেয়। অনেক সময় মাদকাসক্তি বা অতিরিক্ত ঔষধ সেবনের ফলেও এই অলিক প্রত্যাখ্যানটা হয়ে থাকে। অতিরিক্ত ঔষধ সেবনের ফলেও অলিক প্রত্যাখ্যানটা হয়ে থাকে। অনেক ছোটোবেলায় আমার একবার টাইফয়েড হয়েছিল, আমার মনে আছে। তো তখন আমি বালিশের মধ্যে শুইলে মনে হতো যে ট্রেন যাচ্ছে, ট্রেনের শব্দটা শুনতে পেতাম। আমার মনে হয় অতিরিক্ত দুর্বলতার কারণে এবং অ্যান্টিবায়োটিক খাচ্ছিলাম বেশ কিছুদিন যাবত, আমার জ্বরটা ছিল, সেই কারণেই হয়তো আমার এরকম মনে হয়েছে। অলিক প্রত্যাখ্যান হয়েছে, অর্থাৎ ট্রেন বালিশের মধ্যে দিয়ে যায়নি, কিন্তু আমার মনে হয়েছে
যে টেন যাচ্ছে সেই শব্দটি আমি পাচ্ছি, এটাই হচ্ছে অলিক প্রত্যক্ষণ। তাহলে আমরা আজকে শিখলাম প্রত্যক্ষণ পটভূমি পার্থক্য, প্রতীক পটভূমি প্রত্যক্ষণের প্রকারভেদ, অধ্যাস এবং অলিক প্রত্যক্ষণ। আশা করি এ পর্যন্ত যা বোঝানোর চেষ্টা করলাম বুঝেছো। যদি না বোঝো অবশ্যই আমাকে বলবে, আমি সেই বিষয়টি আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। করোনা আবারও মহামারীর আকার ধারণ করেছে, তাই করোনা থেকে বাঁচার জন্য সবার প্রথমে এবং সব সময় সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে হবে। তারপরে যেগুলো করতে হবে সেগুলো হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। বাইরে গেলে অবশ্যই আমরা মাস্ক ব্যবহার করব, আর বাইরে থেকে এসে অবশ্যই সাবান গরম পানি দিয়ে হাত মুখ পা ধুয়ে ফেলবো, গোসল করে ফেলবো। এই সকল স্বাস্থ্যবিধি মেনে আমরা বাসায় থাকবো, সুস্থ থাকবো, ভালো থাকবো এবং পড়াশোনা করব, এই আশা করে আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।